আবারও স্বাগতম হৃদিতা শেহরিনে। হৃদিতা শেহরিনের নিয়মিত গল্প আড্ডায় আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ভৌতিক ছোট গল্প, নাম ভুতুড়ে। শুরু হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভুতুড়ে। আমি যতই বলি ভূত নেই, ওসব স্রেফ গাঁজার কলকে, কেষ্টা ততই চেঁচায়। বলে, যেদিন ঘাড় মটকে দেবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা। একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়তে আমি বললুম, রেখে দে তোর ভূত, আমার কাছে এসে দেখুক না বাচ্চা ধন, আমি নিজেই তার ঘাড়টা মটকে দেব। কেষ্টা চেঁচাতে লাগলো, দেখা যাবে দেখা যাবে। যেদিন আম গাছে এক ঠ্যাং আর দূরের তাল গাছের মাথায় আরেক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যাঁ ফ্যাঁ করতে হবে না, বুঝলি? এখন ঘু ঘু দেখেছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নওগাঁ ব্র্যান্ড শিকে তুলে রাখ দেখি, আমি সংক্ষেপে মন্তব্য করলাম। কেষ্টা বলল, তুই নাস্তিক, তুই পাষণ্ড। আমি বললাম, হতেই পারে, তাই বলে তুই অমন ষণ্ডের মতো চেঁচাবি এর মানে কি? কেষ্টা রাগে ভোঁ ভোঁ করতে করতে উঠে যাচ্ছিল। এমন সময় বাঞ্ছা কোত্থেকে এসে ওর হাত চেপে ধরলে, বললে, আহা হা, চড়ছিস কেন? সবাই তো আর প্যালা হতভাগার মতো নয়। আমি নিজে বলছি, স্বচক্ষে ভূত দেখেছি আমি। সত্যি? কেষ্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছল। আমি বললুম, বাজে বাজে, তবে শোন, শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন কর। কিন্তু কেষ্টা, তার আগে কিছু খাওয়াতে হবে ভাই, বড্ড খিদে পেয়ে গেছে। এমনিতে কেষ্টা হাড় কেপ্পন, কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরে থাক, সব সময় পরের ঘাড় ভাঙার তালে আছে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপির সিঙ্গারা আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলো অর্ধেকের উপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বলল, বেশ, তবে শোন। বছর 3 আগের কথা, ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে। খাসা জায়গা, যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম। 2 মাসের মধ্যে আমি একেবারে মুটিয়ে গেলুম, বেশ আছি, আরামে দিনরাত্রি কাটছে। এমন সময় একটা অঘটন। পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষার রাত্রিতে পটল তুলল। লোকটা যতদিন বেঁচে ছিল, গ্রাম শুদ্ধ লোকের হাড় মাংস একেবারে ভাজা ভাজা করে ফেলেছে। মাছ খাই গলা, খিটখিটে মেজাজ, বাড়িতে কাক বসলেই হার্ট ফেল করত। বেড়াল কুকুরে পর্যন্ত ওই বাড়ির ত্রিসীমানায় যেত না। বউটা আগেই মরেছিল, ছেলেটা কোথায় জব্বলপুর না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পটে আছে। তা সেই বাড়িতে বুড়ো একা থাকে, তার মস্ত একটা ফলের বাগান আছে, সেখানে পাহারা দিত। এমন বিতিকিচ্ছিরি লোক যে একটা বিতিকিচ্ছিরি সময় মারা যাবে, তাতে আর সন্দেহ কি? সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে সবে বিছানা নিয়েছি, এমন সময় ডাক এলো মরা পড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম, আরে ওসব পুরনো গল্প, পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে। বাঞ্ছা ভ্রুকুটি করে বলল, আরে আগে শোন না বাপু, পরে যত খুশি বকর বকর করিস। কেষ্টা বললে, ঠিক। তারপর এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বামুন হলে নির্ঘাত ভস্য করে ফেলত। বাঞ্ছা বলে চলে, কি আর করি, বেরুতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, সেটা তো কোনো কাজের কথা না, যতই খিটখিটে বদখত লোক হোক না কেন। মানুষ হিসেবে একটা কর্তব্য তো আছে। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও
কারও সাড়া মেলেনি। কেউ কাঁপা গলায় বলেছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কান কটকট করছে। কাজেই আমাদের চারজনকেই কাঁধ দিতে হলো। দুজন দু হাতে দুটো লণ্ঠন ঝুলাতে ঝুলাতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মরা। মুখুজ্জিদের নরেশ আক্ষেপ করে বলল, জ্যান্ত বুড়ো জ্বালিয়েও মেরেছে, মরেও একখানা খেল দেখিয়ে গেল বটে। কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। সেই টিপি টিপি বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষা পিছলে রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারিদিকে কালির মতো অন্ধকার। গাছপালাগুলো সে অন্ধকারে এক একটা অতিকায় দৈত্যর মতো মাথা নাড়ছে। বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লেগে যাচ্ছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা। বৃষ্টির ছাটে চটচট করে ফাটছে লণ্ঠনের চিমনি। পা পিছলে যেতে চাইছে। ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে। ভোগান্তি আর কাকে বলে? যাই হোক, বলো হরি হরি বল বলে বলে আমরা চেঁচাতে চেঁচাতে চললাম চারজনে। কাঁধের উপর মরা যেন পরম আনন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো, এখন হয়তো মরার মুখের কাপড়টা সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে সে হাড় জ্বালানি লোকটা। মনে মনে অভিসম্পাত করতে করতে আমরা এগিয়ে চললুম। বলতে ভুলে গেছি, শুধু আমরা চারজনই নয়, বুড়োর দুটো বাগদি প্রজাও আসছিল পেছন পেছন। তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না, তাই তারা কুড়োল কাঁধে নিয়ে আসছিল পেছনে পেছনে কাঠ কেটে আনবে। সে যাই হোক, শ্মশানে তো পৌঁছানো গেল। শ্মশানটা ঠিক গায়ের কাছে নয়, বেশ খানিকটা দূর। আশেপাশে বাড়িঘর কিচ্ছু নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতর এলোমেলো বাবলার বন। সেখানে একখানা টিনের চালাঘর। অবশ্য চারিদিকে তার দেয়াল ফেয়ালের কোনো বালাই নেই, একেবারে ফাঁকা। এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। মস্ত সিঁড়ি, প্রায় 15 পৈঠে। এখন বর্ষার জলে 3-4খানা মাত্র জেগে আছে। ভাঙাচোরা অবস্থা, যেখানে সেখানে বড় বড় ফাটল ইট বেরিয়ে আছে। আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নামালাম। এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবোনো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রাও হবে, তাছাড়া সুবিধেও আছে, কাউকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো যাবে। বসে বসে বেশ গল্প জুড়ে দিলাম আমরা। চারিদিকে ঘন অন্ধকার, হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি। এখানে ওখানে শেয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের। ভূত নয় তো? লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে। অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নামানো মরাটার ওপর। কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা। শেয়ালে টেয়ালে এসে টেনে না নেয় সেই সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার তো। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না। হঠাৎ ভীতস্বরে নরেশ বলল, মরাটা একটু নড়ল না? আমরা বললাম, ধ্যাত, তোর চোখের ভুল। খানিক পরে আবার পটলা বলল, এই মরাটা সত্যি কিন্তু নড়ে উঠেছে। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু। যেমন বুকের ছাতি তেমনি বেপরোয়া। কানু আশ্বাস দিয়ে বলল, আরে ও কিছু না, জলের ঢেবে নড়ে থাকবে। এবার মিনিট কয়েক কাটতে না কাটতেই আতঙ্কে আমার সমস্ত শরীর যেন ঝাঁকুনি খেয়ে উঠল। কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। ও কি! আমি, নরেশ আর পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলুম। কানু সোজা দাঁড়িয়ে উঠল।
ধমক দিয়ে বলল, দুধটার ভিতর ডিম সব, পেছল সিঁড়ি, তাই গড়িয়ে পড়েছে নিচের দিকে। দাঁড়া দেখিনি, আমি তুলে নিয়ে আসছি। মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিল, কিন্তু কি সাংঘাতিক, কানুর টানকে অস্বীকার করেও মরাটা আরও নিচে নেমে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার 2 হাতে মরাটাকে জাপটে ধরল, কিন্তু আশ্চর্য, সেই টানে কানু রাখতে পারল না, বরং 2 ধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল। আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল ওর। এবার কানুই আকুল হয়ে চিৎকার করে উঠল, ওরে তোরা ছুটে আয়, মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই, সব জল। আমরা চিৎকার করে বললাম, মরা ছেড়ে দাও, ছেড়ে দাও। কানু বলল, আরে পারছি না তো। আমরা ছুটে গেলুম, চেপে ধরলাম কানুকে। তারপর যা শুরু হলো সে কথা ভাবতে আজও আতঙ্কে আমার মাথার চুল খাড়া হয়ে ওঠে। ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি! একদিকে আমরা 4 জন, অন্যদিকে মরা একা। আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল, তারপরে এসে পৌঁছলো বুক পর্যন্ত। তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই। এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে গঙ্গার অতল জলে। আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা। সমস্ত জ্ঞান গম্যে যেন লোপ পেয়ে গেছে আমাদের। একটা আচ্ছন্নতার ঘোরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টাগ অফ ওয়ার চালিয়ে যাচ্ছি আমরা। অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশাই নেই। অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক। আর সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়ে যে উঠে আসব সে ক্ষমতাও আমাদের নেই। কানু মরাকে ছাড়াতে পারছে না, আমরা ছাড়তে পারছি না কানুকে। যেন কি একটা মন্ত্র বলে সে আমাদেরকে তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে। বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে, আর দেরি নেই মৃত্যুর। চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ। গঙ্গার অতল জল, সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ, যেন এই মরাটাই তারই দিকে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। শেষবারের মতো আমরা সমস্বরে আর্তনাদ করে উঠলাম। ঠিক এমন সময় কাঠের বোঝা হাতে ফিরে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে এসে ঝাঁপ দিয়ে পড়ল জলে। ছিলুম 4 জন, হলাম 6 জন। পূর্ণোদ্যমে চলতে লাগলো সে অমানসিক টাগ অফ ওয়ার। তারপর ধীরে ধীরে থেমে দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরাও জয়লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগলো। তখনও যে তার প্রচণ্ড টান আছে সেটা টের পাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। গলা জল থেকে বুক জলে, সেখান থেকে কোমর জলে, সেখান থেকে হাঁটু জলে, এবং তারপর ওদিককার টানটা ঝড়াং করে ছেড়ে গেল। সঙ্গে সঙ্গে আমরা ছিটকে পড়লুম, হুড়মুড় করে ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়লুম সিঁড়ির ওপর। আর ঠিক তৎক্ষণাৎ ঘাটের উপর জলের মধ্যে দেখা দিল বাঞ্ছা থামল। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী। একসঙ্গে বলে উঠলুম, কি ভেসে উঠল? ধীরে সুস্থে বাঞ্ছা বলল, আর কি, প্রায় 1.5 মণ। কি 1.5 মণ? আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করল। আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ, সেই বেটাই। আমি হো হো করে হেসে উঠলাম। কেষ্টা তড়াক করে লাফিয়ে উঠল, মিথ্যেবাদী, জোচ্চোর।
বাঞ্ছা বললে, তা হতে পারি, কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেষ্টা। ভূতের জয় জয়কার হোক তোর। নিরুত্তরে কেষ্টা হন হন করে নেমে গেল রাস্তায়। এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে এ ধরনের আরো নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকুন।